এই ভয়াবহ প্যান্ডেমিকের সময়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য, আমার নিজের জন্য, আমাদের জন্য। তারপরেও যেহেতু আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, ওই একই সঙ্গে লকডাউন হতে যাচ্ছে, এই কারণে আজকে কয়েকটি ইস্যু নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যেটা আপনার খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি প্রথমেই আপনাদের রমজান মাসের জন্য রমজান মোবারক জানাচ্ছি, কারণ আমরা যারা আপনার বিশ্বাসী, অর্থাৎ ধর্মে বিশ্বাস করি, সেটা যে ধর্মই হোক, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, আপনার খ্রিস্ট ধর্ম হোক, সবাই কিন্তু একটা জিনিস বিশ্বাস করি যে এই ভয়াবহ যে মহামারী, অতিমারী, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা মানব জাতির, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন। আজকে সেই জন্যই আমি এই মাহে রমজান শুরু হতে আগামীকাল আপনাদেরকে সকলকে রমজানের মোবারক জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সবচেয়ে প্রিয় মানুষ, বর্তমানে জাতির জন্য সবচেয়ে জরুরি মানুষ, আমাদের জাতিকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সম্পত্তি রক্ষা করার জন্য, মনত্ব রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন তিনি আমাদের এই রোগ থেকে মুক্তি দেন, রোগ মুক্তি হয় দ্রুত, এবং তিনি যেন সুস্থ পায়। আমরা দোয়া চাইব আমাদের দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা এই রোগে আক্রান্ত হয়েছেন, তারা যেন সুস্থ হয়ে আসেন। বিশেষ করে আমাদের দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী, এবং আমাদের শুকরিয়া আদায় করি যে ডক্টর জাহিদ, আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি সুস্থ হয়ে গেছেন, নেগেটিভ হয়েছেন, ইতিমধ্যেই তিনি গতকাল আপনাদের সামনে উপস্থিত হয়েছিলেন। আমাদের যারা সবাই আক্রান্ত হয়েছেন তারা যেন আপনারা মুক্তি পান, দেশের মানুষ যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই যেন মুক্তি পান, এবং সমগ্র বিশ্ব থেকে যেন এই কোভিড-19 এটা যেন চলে যায়, তার জন্য আমরা দোয়া চাই। একই সঙ্গে বাংলা নববর্ষ আগামীকাল শুরু হতে যাচ্ছে। বাংলা নববর্ষ তো আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য গত বছরও আমাদের মানুষ তারা এটা উৎসব পালন করতে পারেনি, এবারও তারা পালন করতে পারবেন না। আমরা সেই নববর্ষের শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে নববর্ষ আমাদের জন্য একটা নতুন সময়, নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ নিয়ে আসে, এটা আমরা প্রত্যাশা করবো, এটা আমরা এই প্রত্যাশা নিয়ে কাজ করবো। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত একটা কঠিন সময় পার করছি, সব সময় দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বাংলাদেশ, আমরা 1971 সালে যে যুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে যে দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রের জন্য করেছি, সবকিছুই এখন ব্যর্থ হতে চলেছে। যে আজকে একটি শক্তি, অপশক্তি, যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, সচেতন ভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে দিচ্ছে, এবং এটা জাতীয় আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে দিয়ে এটা করছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের গণতন্ত্র তো একেবারে শেষের দিকে এসে পৌঁছে গেছে। অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, আপনার যে জীবন রক্ষা করার বিষয়, এই কোভিডে যে স্বাস্থ্য সেবা পাওয়ার বিষয়, মানুষের বেঁচে থাকবার জন্য যে ন্যূনতম যে সমস্ত দ্রব্য সামগ্রী, তার যে মূল্য, একটা ন্যায় বিচার পাওয়ার যে আপনার অধিকার, সবকিছু কিন্তু তুলিত হয়ে যাবে। আমি খেয়াল করে দেখলাম, আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে পরে, যে এখন আমরা আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কোনো ন্যূনতম আমরা সুবিধা পাচ্ছি না।
কেন বলছি কথাগুলো? সরকার তো তার উপর চিৎকার করেছে কিছুদিন আগে যে বাংলাদেশ হচ্ছে আপনার সেই মডেল একটি দেশ যারা আপনার কোভিড-19 আপনার তারা সক্ষম ভাবে আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে এটা তারা সম্পূর্ণভাবে একটা আপনার জনগণকে সঙ্গে প্রতারণা করেছে। এই জন্যই যে তখন সেই করোনার যে আপনার শক্তি ছিল, তার যেটা ভেরিয়েন্ট ছিল, যেটা আপনার সেটা সেইভাবে বাংলাদেশে আপনার আসেনি। এবার যেটা এসছে, বিশেষজ্ঞরা আপনার বলছেন, মতামত দিচ্ছেন, যেটা সম্ভবত আপনার দক্ষিণ আফ্রিকার যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট এখানে, এবং এটা প্রচন্ডভাবে সংক্রামক এই ভাইরাস, এবং এখানে আপনার মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তাই ঘটতে যাচ্ছে, আপনারা দেখেছেন যে গতকাল 83 জন সরকারি হিসাব মতে 83 জন মারা গেছে। টেস্ট তো হয় না। আমি আমার ব্যক্তিগত আপনার অভিজ্ঞতার কথা বলে, আমার বাসায় যে যারা আপনার কাজ করেন, গত 3 দিন ধরে আমি চেষ্টা করছি তাদের টেস্ট করার। তারা যায়, উত্তর একটা সেন্টার আছে, প্রত্যেকদিন তারা গিয়ে বলে যে ফর্ম নাই, দেওয়া যাবে না, করা যাবে না। শেষে আজকে ভোট 6টায় পাঠিয়েছে, সেখানে দেখা গেছে যে গেছে তার জন্য সে 50 নম্বরটা সিরিয়াল, বাকিদেরকে সেখানে করতে পারে, এবং সেখানে 150 বেশি, ওই সেন্টারে 150 বেশি আপনার হয় না। অর্থাৎ এখানে সবচেয়ে বড় একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার, জনগণকে বিভ্রান্ত করছে, বোঝাচ্ছে। টেস্ট হচ্ছে না। আপনি সারা দেশে আপনারা নিজেরাই দেখেছেন যে টেস্টের সুবিধাও কিন্তু সারা দেশে নাই। 20টি জেলায় কোনো সুবিধাই নাই। আপনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আপনার গিয়ে টেস্ট করতে হয়, এবং চিকিৎসার ব্যবস্থা নেই। সেই প্রসঙ্গে পরে আসছি। আমরা আজকে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসছে আপনারা বিভিন্নভাবে কি চরম দাসীনতা, কি চরম দুর্নীতি এবং ব্যর্থতা হতে পারে, যে 10 মাস আগে এসে এয়ারপোর্টের মধ্যে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে যে প্রকল্পগুলোর জন্য যে ইকুইপমেন্টগুলো এসছে, সেগুলো ছাড় করা হয়। তো সেখানে 300টা ভেন্টিলেটর আছে, 300 ভেন্টিলেটর আছে, সেখানে অক্সিজেন সামগ্রী আছে, অক্সিজেন সরবরাহ করার জন্য যে আপনার যেটাকে বলে যে আপনার বাতাস থেকে অক্সিজেন নিয়ে যে আপনার অক্সিজেন তৈরি করে, তা আছে। আপনার এই যে আপনার যেটাকে আমরা ডাক্তাররা বলছেন আপনার হাই ফ্লো আপনার অক্সিজেনের জন্য যে ক্যানোলা দরকার, রেসপিরেটর দরকার, তার জন্য যে আপনার সেগুলো আছে, সেগুলো একটাও আপনার ছাড় করা হয় না। প্রশ্নটা হচ্ছে যে প্রকল্প না হয়েছে, 10 মাস আগে সেগুলো এসছে, কিন্তু সরকারের কত বড় ব্যর্থতা হতে পারে, স্বাস্থ্য বিভাগের কত ব্যর্থতা হতে পারে, তারা এখন পর্যন্ত সেটাকে ছাড় করে আপনার এই দেশগুলোতে এটা পৌঁছাতে পারে। দেশে আমাদের হাসপাতালগুলোতে বা বাড়তি যে সুযোগ সুবিধা জেলাগুলোতে দেওয়া দরকার, একটা তো তারা দিতে পারে। আমি গতকালই আপনার একটা টক শো শুনছিলাম। আমি একটু কথা বলছি, কারণ এই সুযোগটা এরপরে আমাদের সঙ্গে পাবো। টক শো শুনছিলাম যেখানে আমাদের একজন কথিত যশা সাংবাদিক উপস্থিত ছিলেন, এবং তিনি সরাসরি বলে ফেললেন যে সরকার সম্পূর্ণভাবে সফল। এবং অদ্ভুত লাগে, অবাক লাগে যে এই সমস্ত উচ্চশিক্ষিত অত্যন্ত সমাজের মর্যাদাবান লোকেরা, যারা দীর্ঘকাল ধরে আপনার ভালো সাংবাদিক হিসেবে বা আপনার সফল সাংবাদিক হিসেবে যাদের আপনার ছাপ আছে, তারা যদি এইভাবে কথা বলেন, সত্য কথা বলতে অসুবিধা। আমরা সরকারের সমালোচনার জন্য সমালোচনা করছি না, আরো যে সমস্যাগুলো সবাই চিহ্নিত করেন, সেগুলোর কথা বলেন। উনি বললেন যে এত বড় সফল হবে আর কোনো দেশ করতে পারেনি। এখানে এক ভদ্রলোক আপনার কোয়ারেন্টাইনের কথা বলছিলেন, উনি এমনও কথা বললেন যে কোয়ারেন্টাইন দিয়ে কোনো দেশ আপনার সফলতা অর্জন করেছে, ভাইরাসকে কন্ট্রোল করতে পারছে, এটা কোনো দিন নাই। চ্যালেঞ্জ দিয়ে বলছেন। আমি নিজে সিঙ্গাপুর ঘুরেছি, আমি সিঙ্গাপুর দেখি একমাত্র কোয়ারেন্টাইনই ছাড়া কন্ট্রোল করছে। এনিবডি কামস টু আপনার সিঙ্গাপুর, যেই হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী যেই হোক, তাকে 14 দিন কম্পালসারি করে নিতে হয়, এবং সেটা রাষ্ট্র ব্যবস্থা। সে ব্যবস্থাটা রাষ্ট্রে দুর্ভাগ্যজনক ভাবে আপনার
আমাদের দেশের প্রতিনিধি সাংবাদিকরা যখন এইভাবে কথা বলেন তখন পুরোপুরি মানুষকে বিভ্রান্ত করেন। এটা তাদের দায়িত্ব থেকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হন তার দায়িত্ব পালন করেন। যাই হোক, আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে পড়েছি, যাদের জনগণের প্রতি কোন রকমের দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, যে কারণে আজকে শুধু পড়া নয়, সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে তারা আজকে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সেই সঙ্গে জনগণকে তারা বঞ্চিত করছে। আমি এখন আসি আপনার আমাদের মূল যে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলতে চেয়েছি। আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে। এই রমজানে আপনার যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, যেটা আমি বলবো যে আমাদের জাতীয় একটা দুর্ভাগ্য যে আমাদের দেশে অন্যান্য জায়গায় আপনার যখন ক্রিসমাসের সময় হয় অন্যান্য দেশে, তখন আপনার জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, রিবেট হয়, সেল করতে থাকে, মানুষ কম দামে প্রচুর ভাবে কিনতে হবে। আর আমাদের দেশে তখন জিনিসপত্রের দাম বাড়ে। দুর্ভাগ্যজনক ভাবে এবার আপনার টিসিবি সরকারি প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে আমরা জনগণের, তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে আপনার ন্যায্য মূল্যে আপনার দ্রব্য দেওয়া, ন্যায্য মূল্যে দেওয়া। কিন্তু আমরা দেখলাম যে এবার টিসিবি যেটা করলো সেটা হচ্ছে যেটা রমজানের আগে আগেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত। এখানে দেখুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আজকে না, বরাবরই কিন্তু আপনার বাজারে নিয়ন্ত্রণে সিন্ডিকেট থাকে, সব সময় থাকে। আমাদের সময় ছিল না, তাও বলবো, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে। আপনার যেটা আমরা টিসিবি, তখন যে ওপেন মার্কেট আপনার যে অপারেশন, তারপরে আপনার যে ফ্রি আপনার কম দামে সেল করা, এগুলো কিন্তু সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেটগুলো সবই আওয়ামী লীগের তথা সরকারের মতো লোকজন দিয়ে পরিচালিত বিধায় এরাই যোগ সাজস করে দ্রব্য মূল্য বাড়িয়ে দিচ্ছে। আগে মানুষ টিসিবি ট্রাকে কম মূল্যে জিনিসপত্র পাবে বলে আশায় থাকতো, কিন্তু এখন টিসিবিও নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, কয়েকদিন আপনারাই দেখেছেন পত্র পত্রিকায়, যে যারা আপনার এই টিসিবি লাইনে দাঁড়াতো না, মিডল ক্লাসের একটু আপনার, এখন তারা গিয়ে মিডল ক্লাসে দাঁড়াচ্ছে। যদি একটা ছবিতে একটা ছোট ছেলে, 4 কি 5 বছরের একটা ছেলে, সে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ নিয়ে আপনার টিসিবি কোন জায়গায় চলে গেছে। আজকে একটা জরিপে দেখা গেছে যে 34.8% পরিবারের কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছে। 2020 সনের মার্চ থেকে মে মাসের মধ্যে গড়ে পারিবারিক উপার্জন কমেছে প্রায় 74%। মধ্য নিম্নবিত্তের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নয়তো বেতন পাচ্ছে, নয়তো বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। জীবন যুদ্ধে টিকতে না পেরে শহর ছেড়ে গ্রামে ছুটছে না, এখন তো সবাই গ্রামে চলে যাচ্ছে। এর সঙ্গে অনেক স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। যখন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ বর্তমান অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার লকডাউনের নামে তখন আবার একটা অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়ে দিয়েছে। না লকডাউন, না শাটডাউন, আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষ। নিউ মার্কেট এলাকায় আপনার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, আপনার ফেরিতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ। অর্থাৎ এগুলো হচ্ছে তাদের শাটডাউনের নমুনা। এখানে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তারা হচ্ছে দিন আনে দিন খায় যে মানুষগুলো আছে, এদের কষ্ট সবচেয়ে বেশি। এবং দায়িত্ব সরকারের, যে কোনো দায়িত্ব ছিল সরকারের, যে এই মানুষগুলোকে আগে বাঁচানোর চেষ্টা করে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গত বছর আমরা কিন্তু একটা প্রণোদনা দিয়েছিলাম এবং সেই প্রণোদনাতে আমরা এই শ্রেণীর মানুষের জন্যই প্রায় 70,000 কোটি টাকার সব মিলিয়ে একটা বরাদ্দের কথা বলছিলাম। সেটা পরে আবার আপনাদের সামনে ওই বিষয়টা নিয়ে আবার পরে সময় মতো আসবো। এখানে ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন, দিন আনে দিন খান তারা, এবং নিম্ন মধ্যবিত্ত, এদের আপনার খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা এখন থাকছে না।
আমি টিসিবির দু একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার পেপারটাতে পুরো বিষয়টাই আছে, দেখবেন ডিটেলস যারা কাজে লাগাতে চান। টিসিবিতে আপনার এই যে সয়াবিন তেলের দাম 2 দফায় বাড়লো, 10 টাকা করে। এখন হচ্ছে আপনার 100 টাকা দরে বিক্রি করছে, ছিল আপনার প্রায় 80 টাকা, এখন 80 টাকা হয়েছে। চিনি এখন আপনার 55 টাকা দরে বিক্রি করছে। গত 1 বছরের মোটর চালের দাম বেড়েছে 37.14%। পাইজার চালের দাম বেড়েছে 22%। এছাড়া আটার দাম 10%, 10.71%। ময়দার দাম বেড়েছে 7%। পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। খুচরা দোকান থেকে এটা 1 সপ্তাহের মধ্যে বলছি, খুচরা দোকান থেকে 1 কেজি পেঁয়াজ কিন্তু 40 থেকে 50 টাকা বাড়ছে। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের মূল্য চিনি, আটা, গুঁড়া দুধ, তেল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, খেজুর, শসা ও লেবু সবকিছু দাম ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বোঝাতেই একটা উদাহরণ যথেষ্ট। বাজারে ছোট 4টা লেবু তার দাম 70 টাকা 80 টাকা। আপনার তারপরে দেখবেন আমরা একটা দিয়েছি নিত্য পণ্যের তুলনামূলক চিত্র। হচ্ছে যে মোটা চাল এখন আপনার 44 থেকে 52 টাকা। টিসিবি হিসাবে গত বছর এই সময়ের মূল্য ছিল 34 থেকে 40 টাকা, অর্থাৎ 29% বেশি। আর 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল 13 থেকে 17 টাকা। বোতলজাত সয়াবিন তেল কিভাবে দেখেন 125 টাকা থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। এটা গত বছর ছিল 100 থেকে 108 টাকা। আর লিটার খোলা সয়াবিন একই অবস্থা, খোলা চিনি একই অবস্থা, আগেই বলেছি। এই আপনার তারপরেই আমরা আপনার এই যে বেগুন, তারপরে আপনার হাইব্রিড শসা, লেবু, মুরগির দাম, দেশি বিদেশি মুরগি, ব্রয়লার, এগুলোর দাম তুলে ধরেছি। আমি ডিটেলস আলাপ করতে চাই না। খেজুর এখন বিক্রি হচ্ছে 600 টাকা, যেটা গত বছর বিক্রি হচ্ছে 450 টাকা। এটা পুরোটা পাবেন এখানে। এরপরে আমরা ভোক্তার মূল্য সূচকের পরিবর্তন সম্পর্কে বলেছি। এটাও আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন। এই 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল গড়ে 15 টাকা। 2021 সালে বর্তমানে মোটা চালের দাম গড়ে 50 টাকা, মূল্য বৃদ্ধি 3 গুণের বেশি। 2006 সালে 100 টাকায় প্রায় 7 মোটা কেজি চাল কেনা যেত। প্রতি কেজি কম চাল পাওয়া যায়। বর্তমানে 100 টাকায় মোটা চাল কেনা যায় 2 কেজি। আমাদের নিশ্চয়ই মনে আছে সরকার 2008 সালের নির্বাচনের আগে তারা বলেছিল যে 10 টাকায় চাল পাবে। এটাও একটা প্রোগ্রাম তারা নিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি ভাবে আপনার মধ্যস্বত্বভোগীদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে চলে গিয়েছে, কর্মীদের কাছে চলে গেছে, সাধারণ মানুষ কোনো উপকার পায়। আপনারা দেখেছেন যে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির চিত্র সম্পর্কে আমরা সবাই জানি, কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়। তাই আমরা যতটা ঠিকঠাকভাবে বাজারের মূল্য বৃদ্ধিকে লক্ষ্য করতে পারি, তা জনগণের ভোটের অধিকার ফিরে নেওয়া যায়। সম্পদের পাহাড় জমিতে যাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডার বেগম করা, ইউরোপ, আমেরিকা কিংবা লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্রে পাচার হচ্ছে, তারা কখনোই তা অনুভব করতে পারবেন না। বর্তমানে এই অনির্বাচিত অবৈধ সরকারের সময় যে ধরনের লাগামহীন দুর্নীতি চলছে, মূলত তারই ধারাবাহিকতায় সরকারের সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যবসায়ী চক্রের হাতে দৈনন্দিন ভোগ্য পণ্যের বাজার ব্যবস্থাপনা জিম্মি হয়ে আছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে বর্তমান রাজনৈতিক করণের কোনো বিকল্প নেই। এই সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই বিধায় এবং জনগণের নারীর তোয়াক্কা না করে নির্দয়ভাবে নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছে। আমাদের অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক কল্যাণময় সরকার প্রতিষ্ঠার সামগ্রিক আন্দোলন অংশ নিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সুরক্ষা প্রতিষ্ঠা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার কথাগুলো বলে আসছি, আমরা চেষ্টা করছি আমাদের জনগণকে সঙ্গে নিয়ে
আমরা এই ভয়াবহ যে একটা অবস্থা তৈরি করেছে সরকার, যারা নির্বাচিত নয় তাদেরকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভেরি রিসেন্টলি এই যে আপনার 26শে মার্চ কেন্দ্র করে, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটালো সরকার, আমি এটাকে পুরোপুরিভাবে একটা পরিকল্পিত ঘটনা বলে মনে করি। এবং 26শে মার্চের এই স্বাধীনতা দিবসে এই অবস্থা তৈরি করে এখন তারা যেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, যেটা তার বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার আরেকটি প্রক্রিয়া, প্রজেক্ট তারা হাতে নিয়েছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আমরা প্রকান্তরে বুঝতে পারছি, যে এই লকডাউনের মধ্যেও তারা আমাদের যারা বিরোধী দলে আছেন তাদের, আপনার যারা কথা বলছেন, যারা আন্দোলন করছেন, তাদেরকে তারা আবার জবাব হবে এবং তারা গ্রেফতার করবে, এটা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হেফাজতের বা বিভিন্ন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে তারা অনেকগুলো মামলা করেছে এবং কিছু গ্রেফতারও করেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, হেফাজতের পক্ষে কথা বলছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে কথা বলার অধিকার সকলের আছে, এবং এই যে আপনার মত প্রকাশের স্বাধীনতা, এটাকে বন্ধ করেই সরকার আজকে তারা আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করেছে, ডিজিটাল অ্যাক্ট তৈরি করেছে। 26 তারিখে তাদের প্রভোকেশন ছিল সবচেয়ে বেশি। সেই প্রভোকেশন সব জায়গায়, ব্রাহ্মণবাড়িয়া তাদের প্রভোকেশন ছিল, আঠারো তাদের প্রভোকেশন ছিল, তারা তৈরি করবে সিচুয়েশন। সেই সিচুয়েশন তৈরি করে এখন তারা তৈরি করতে হবে। আমাদের ইতিমধ্যেই অনেক নেতাকে তারা গ্রেফতার করেছে বিভিন্ন জায়গা থেকে। এবং আপনার ওই আপনার সালথা, ফরিদপুর, এখানে আপনারা দেখেছেন যে জনগণের স্পন্টেনিয়াস যে মুভমেন্ট, সেখানে দোকান বন্ধ করতে গিয়ে সরকারি কর্মকর্তা তারা চড়া হয়ে মারধর করেছেন যখন সাধারণ মানুষকে, তখন সাধারণ মানুষ সেখানে বিক্ষোভ করেছে, তারা একটু সামনে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় আজকে সেখানে 17,000 মামলা মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদেরকে গ্রাম ছাড়া করেছে, শহর ছাড়া করেছে, কেউ এলাকায় নাই, পুরুষরা কেউ এলাকায়। এবং ইতিমধ্যে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে এটা সারা দেশেই করা হচ্ছে। আমরা এই কথা কষ্ট করে বলতে চাই, এইভাবে পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে সেখানে কোনোদিন কোনো কর্তৃত্ববাদী সরকার হোক, একনায়কতান্ত্রিক সরকার হোক বা ফ্যাসিবাদী সরকার হোক, তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই। এটা ইতিহাসে নেই। আমারও আহ্বান জানাতে চাই যে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন এবং প্রভুতির উদয় হোক আপনাদের, এবং আপনারা জনগণের চোখের দৃষ্টিটাকে বুঝে নিন, ভাষাটাকে বুঝে নিন, আপনারা জনগণের অধিকার ফিরিয়ে দেন, দেশে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করবার জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে ও তার দায়ভার বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে গতকালই আপনারা আমাদের যারা চিকিৎসক আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দেশের বড় চিকিৎসক তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকেও আসার আগে আমি আপনার খবর নিয়েছি, একই অবস্থা তিনি স্টেবল আছেন এবং আমরা আশা করছি ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আমরা আশা করছি, আল্লাহ তাআলাকে দোয়া করছি সবসময়, ওটা দেশের মানুষ দোয়া করছে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনাদের মাধ্যমে আমি আবারও সমগ্র দেশবাসীর কাছে সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে। আমরা আপনার সবসময় তো দেশের নিঃশর্ত মুক্তি চেয়েছি, সবসময় জানেন, এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর জাফর সাহেবকে যে তিনি তার 2 দিনের কথার মধ্যে তিনি অত্যন্ত জরুরি একটা কথা বলেছেন যে আসলে এই যে করোনার ব্যাপারে এবং স্বাস্থ্যগত ব্যাপারে অবিলম্বে তাকে পূর্ণাঙ্গ জামিন দেওয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
যে আসলে এই যে লকডাউনের বিরুদ্ধে বলা সরাসরি মানে আসলে সংক্রমণটা দ্বারা আমরা কিভাবে নিয়ন্ত্রণ আনবো এখানে আপনি বললেন যে লকডাউনের নামে একটি ওইভাবে না নিয়ে আমি লকডাউনের বিরোধিতা করছি না। আপনি যেটা বলছেন যে লকডাউনের নামে আর একটু অকার্যকর শাটডাউন যাদের করতে হয়, এখানে হচ্ছে বিশেষ কথাটা বলছে আগামীকাল কেবল হচ্ছে যে একটা কঠোর লকডাউন যাবে না, এটা তো হচ্ছে যে আমার একটা কথা, এই কথা হচ্ছে যে তারা লকডাউনটাকে নাম হিসেবে ব্যবহার করছে, কিন্তু যেটা এখন পর্যন্ত আমরা দেখছি যে অকার্যকর একটা শাটডাউন করছে, যেখানে আমি তার আগে বলছি যে আপনার লোকজন সমস্ত যাচ্ছে আধা ভাগা লোক বাজারে যাচ্ছে, এবং দেখুন এর মধ্যে দেখুন কতটা সহযোগিতা, তারা কিন্তু কিছু কিছু শপিং মল খোলা রাখছে। আমি যা পত্রিকায় দেখলাম যমুনা আপনার বসুন্ধরা সব লকডাউনে খোলা নাই স্যার, লকডাউনে খোলা রাখছে না, শিল্প কারখানা খোলা রাখছে, শিল্প কারখানা খোলা থাকছে, ব্যাংক বন্ধ থাকছে, ব্যাংকও বন্ধ থাকছে। এখানে সমস্যা যেটা হচ্ছে যে ব্যাংক বন্ধ আপনি রাখতে পারেন, এটা ডিফিকাল্ট। ব্যাংক বন্ধ রাখা মানে চিন্তা করেন ট্রানজেকশন মানুষের জন্য, এখানে আপনি সীমিত আকারে করতে পারেন, এটা আমাদের বক্তব্য। পশ্চিমা বিশ্বেও আপনার এই ব্যাংক সব বন্ধ হওয়ার পরেও মানে ব্যাংকে তারা মিনিমাম কাজ করার জন্য একটা মিনিমাম, তো সেটা হয়নি। এখানে সরকারের কিন্তু সমস্যা, আপনি কোনো সমন্বয়হীনতা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে 7 দিন দিয়েছে, এরপরে কি হবে? হাউ ডু দে প্ল্যান টু ফিড দ্য কমন পিপল যে হ্যাভ নট যাদের খাওয়া কিনে আমরা দিন খাই, তাদেরকে খাওয়ার পর কি ব্যবস্থা করতে পারছেন? এই লোকগুলোকে ঘরে রাখতে পারবেন না। যার পেটে ভাত নেই তার সঙ্গে করোনা দিয়ে কি করবে, সে লকডাউন দিয়ে কি করবে, সে চিন্তা করতে পারবে না। এই সংখ্যাটা আমাদের দেশে অনেক। আমরা গতবার যেটা দেখি যে আমরা যখন নিজের মধ্যে আপনার যে যারা আপনার বাসায় কাজ করে মহিলারা, তারা কিন্তু আপনার রাস্তায় বেরিয়েছে ভিক্ষার জন্য, ভিক্ষা করেছে, রাস্তায় দাঁড়িয়েছে, আপনার রেল ক্রসিং করতে দাঁড়িয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। যারা কিছুই করেনি তারা অনেক কষ্টে তারা জীবনযাপন করছে। এই বিষয়গুলো সরকারকে সমাধান করতে হবে, তাদেরকে সেই যেটা আমি আগেই বললাম তাদের ওই প্রোগ্রাম নিয়ে যে একটা গরিব মানুষদেরকে কিভাবে তারা খাওয়াবে, কিভাবে তারা ব্যবস্থা নেবে। এখনো আপনার 2000 কোটি টাকা যে নিম্ন আয়ের মানুষের কাছে যেটা আপনার যাওয়ার কথা ছিল, 2000 কোটি টাকা এখন পর্যন্ত যায়নি। কতটা ব্যর্থতা হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেশন সরকারের যে তারা ওই টাকাটাও প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারে। আমি বলছি যেহেতু লকডাউন হচ্ছে সরকারের পক্ষ থেকে খুব কঠোর করে ব্যবস্থা করছে, এজন্য নিম্নবিত্ত মানুষকে সাহায্য করার রোডম্যাপ সরকারের কাছে নাই। বিএনপি কি কোনোভাবে মানবতার জন্য কারো পাশে দাঁড়াচ্ছে কিনা? আমরা তো গতবার দাঁড়িয়েছিলাম, আমরা আপনার আমাদের সীমিত দিয়ে বিএনপির অবস্থাটা আমাদের পরিষ্কার। বিএনপি যারা সচ্ছল মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করতেন, এরা কিন্তু এই গত কয়েক বছরে আমাদের শাসনে তাদের নির্যাতন নিঃশেষ হয়ে গেছে। যারা ব্যবসায়ী, যারা বড় ব্যবসায়ী, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না, আমি আপনাকে ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, ছোট ইনসিডেন্ট। আমাদের উত্তর এলাকায় আমাদের একজন ইয়াং ম্যান, সে আপনার নেট দিত, ওই আপনার কানেকশন, ওয়াইফাই কানেকশন, 10-15 বছর ধরে সেই ব্যবসা করছে। হঠাৎ করে সে আমাদেরকে জানালো, একদিন জানো যে আমি পাচ্ছি না, আমি খুব বিপদে আছি। কি হয়েছে? যে সরকার দলীয় সদস্য যিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি তাদেরকে ডেকে বলেছেন যে তোমরা ছেড়ে দাও, 15 বছর করেছ, ছেড়ে দাও, এটা আমরা এবং না দিলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তোমাদেরকে হত্যা মামলায় জড়িয়ে করা হবে। তাই করা হয়েছে ইতিমধ্যে। এটা একটা না, সারা দেশে এটা হচ্ছে। জমি নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, দোকান নিয়ে যাচ্ছে। এটা আপনারা যদি একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তাহলে দেখবেন কি ভয়াবহ কোন চিত্র। আমরা শুধু কথার কথা বলছি না, আমরা অত্যন্ত মানে দুঃখের সঙ্গে কথা বলছি। কখন আমরা কখনো এই জিনিসটা আপনার এক্সপেরিয়েন্স করি নাই, ইভেন ইন পাকিস্তান নেই, যে আপনার অপোজিশনের উপরে এইভাবে নির্যাতন হয়। এমনকি আমরা ছোট ছোট কর্মী যারা, তারা যেমন তাদেরকে ঘাটের ইজারা নিত, বাজারের ইজারা নিত, এগুলো তাদের বন্ধ করে দেওয়া। এবং আপনি দেখবেন ঢাকা শহরে
কথা বলে দেখবেন, যত ওই যে মোটরসাইকেল রাইড করে না, কথা হচ্ছে এর মধ্যে 80% দেখবেন আপনার যে সব গ্রাম থেকে এসছে যে তারা বাংলা টাংলা মতো কারণে সব পাঠিয়েছে 80%। এটা আপনাকে বাস্তব চিত্রটা বলছি। এই জিনিসটা কেন জানি না আমাদের দেশে আপনার মধ্যবিত্ত বলেন বা বুদ্ধিজীবীরা বলেন বা আপনার সংবাদ কর্মীরা বলেন, এই জিনিসগুলো দিকে তারা কিন্তু কেউ খেয়াল করে না। দেখ দেশ এখন একটা ভয়াবহ একটা দলের হাতে পড়ে গেছে এবং সেই দলটা জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক তাই বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালোবাসা বলতে মানুষের প্রতি তাদের কিচ্ছু নেই, যার ফলে আজকে এই অবস্থা। স্যার একটা প্রশ্ন করবো স্যার, সেটা হচ্ছে যে আপনি তো বলেছেন যে 2000 কোটি টাকা এখনো পর্যন্ত পৌঁছায়নি যাদের কাছে পৌঁছানোর কথা ছিল গত বছরের টাকাটা। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম আপনি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে প্রণোদনার ব্যবস্থা করতে, এবং সেটি সরকার কোনো না কোনোভাবে আপনাদের কথায় মতামত একাত্মতা প্রকাশ করে সরকার কিন্তু সেই টাকাটা একটা জায়গায় পৌঁছেছিল, কিন্তু টাকা পৌঁছানো। এবার কি কোনো রকমের আপনাদের পরামর্শ থাকবে কিনা সরকারের পক্ষে? হ্যাঁ, আমরা অবশ্যই থাকি। আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা এই বিষয়টাকে আমরা কাজ করছি, এর উপরে আমরা আমাদের প্রস্তাবটা আবার আপনাদের। স্যার আপনি কি মনে করেন বিএনপি যত মহাসচিব এবং আপনি রাজনীতি করেছেন এবং সরকার চালিয়েছেন, সেই ক্ষেত্রে এই লকডাউন যে 7 দিনের আসছে এবং সামনে রোজা এবং সামনে ঈদ সব একসাথে পড়েছে, সব মিলিয়ে আসলে কি করলে আসলে সরকার এর থেকে পরিত্রাণ পেতে পারে এবং জনগণ আসলে তাদের এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে? এখানে আপনার ব্যাপারটা তো সহজ নয়, কিন্তু কঠিন নিঃসন্দেহে, ব্যাপার কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, 18 কোটি মানুষ এখানে। এখানে তো আপনার ধরেন আলাদা চিরাগ কারো হাতে নাকি মুহূর্তেই আপনি ঠিক করে দেবেন। আর এই দীর্ঘদিন আপনার সরকারের এই দুঃশাসনের কারণে এবং আপনার রাষ্ট্রযন্ত্রকে তার ক্ষমতা যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন তার কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। যে টাকা পাঠানো হচ্ছে ধরেন আপনার উপজেলাতে, উপজেলার কেউ সাধারণ মানুষের তালিকা করে যেখানে আপনি ভাতা দেবে তাদেরকে, ওই টাকা ওখানে আপনার গায়েব হয়ে যাচ্ছে, কোলাবোরেশন করে গায়েব করে দিচ্ছে সাধারণ মানুষের। সামগ্রিকভাবে সরকারের এই যে আপনার মানে একদলীয় শাসনের কারণে এবং আপনার দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে এটা তাদেরকে পৌঁছেছে। আমরা যেটা প্রস্তাব দিতে পারি, আমরা ইমপ্লিমেন্ট করতে পারি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, এবং অতীতে আমরা সরকারে ছিলাম সেই হিসেবে আমরা গতবার দিয়েছি। এবার আমরা সে এক কথাই বলতে চাই, যেটা বলতে চাই যেখানে যেটা দরকার সেটাকে আপনি জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি পিপল, আপনার যে প্রস্তাবটা দিয়েছি যে আপনার প্রত্যেকটা এলাকাতে আপনার জাতীয় কমিটি তৈরি করেন, ওর সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, এনজিও, বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আপনারা জাতীয় কমিটি তৈরি করেন। দে উইল সুপারভাইজ যে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, তাদের কাছে আপনারা যাবেন। আমরা বাংলাদেশে তো ইতিহাস আছে ভাই, আমরা বন্যার সময় কিভাবে আমরা মোকাবেলা করেছি, আমরা কিভাবে সাইক্লোন বা ডিজাস্টারের সময় মোকাবেলা করেছি, সবসময় কিন্তু আমরা এটা মোকাবেলা করেছি অতীতে। তো সেই ভাবে যদি আপনি জনগণকে সম্পৃক্ত না করেন তাহলে তো আপনি শিক্ষা পাবেন না। এখানে কি হচ্ছে, জনগণকে সম্পৃক্ত করতে চায় না একটা মাত্র কারণে তারা লুটপাট টাকা চুরি করে নিয়ে যাবে সরকার, হাজার হাজার কোটি টাকা। আপনি দেখেন যে 2500 কোটি টাকার প্রজেক্ট সেটাই ব্যাংক করে আছে। আপনারাই লিখেছেন যেখানে আপনার একদিকে দুর্নীতি, অন্যদিকে আপনার যেটা বলে এফিসিয়েন্সি, তার অভাবের কারণে আজকে আর কিছু আপনার বাসার গৃহকর্মী বা বাসার স্টাফদের পাঠিয়েছিলেন, তারা টেস্ট করতে পারছেন। সরকার যে একটা যে করণীয় পদ্ধতি, এ নিয়ে আপনাদের কোনো সংশয় বা সন্দেহ আছে? করার তথ্য আমি তো প্রথমেই এটা বলছি, একেবারেই আপনার ভ্রান্ত, আপনার ভুল ধারণা দিচ্ছে জনগণ। এটার কথা আমি প্রথম থেকেই বলছি। তারা যেটা বলছে এখন যে আপনার এতজন সংক্রান্ত, এতজন শনাক্ত, টেস্টই না হলে শনাক্ত তার কিভাবে বলবে? এর মধ্যে একটা কাছে আপনার ট্রাম্পের সঙ্গে কথাবার্তা মিলে যায়। ট্রাম্প বলেছিল নো টেস্ট নো করোনা, এখন তাই হচ্ছে। এখানে টেস্টই হবে না, আপনি কি করে জানতে করেন? আপনি দেখা যাচ্ছে যে আমার আপনার টেস্ট করতে পারছি না, আমি ঘুরে বেড়াচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি টেস্ট করতে পারিনি। এখন আমি টেস্টটাকে সেভাবে আসলে নিয়ন্ত্রণ আমার দরকার, সবাই বলছে। আপনার পরামর্শ করলে নিয়ন্ত্রণ আসে। এটা একটা নিয়ন্ত্রণে আসবে। যে আপনাকে বললাম যে আপনি সবাইকে সম্পৃক্ত করেন, লেট ইট বি পিপলস প্রবলেম। আমি আজকে ধরেন আমার আজকে কমিশনারদেরকে দায়িত্ব দেন, কোনো কথা বলছি, এটা নয়
ওইখানে রাজনৈতিক দলগুলোকে জড়িত করে, তাদেরকে বলেন সুপারভাইজ করতে, এবং যে ইউনিটগুলো তৈরি করেছে, যে সেন্টারগুলো তৈরি করেছে আবার টেস্টের জন্য, তারা যেন সেটা করেন প্রপার টেস্ট কিটস আছে কিনা সেটা তৈরি করে। আপনি তো এখানে গণস্বাস্থ্যকে টেস্ট কিটস তৈরি করতে দিলেন না, দিলেনই না কেন? তারা নিজেদের জন্য। আপনি জিনিসটাকে পুরোপুরিভাবে যেটা করেছেন সেটা হচ্ছে ব্যবসা করার জন্য, দুর্নীতি করার জন্য পুরো জিনিসটাকে। আপনার এখানে আমাদের দেশি কথা এবং আপনার সাধারণ কথায় বলেন নিয়ত, নিয়ত যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। আর 100% না পারেন তাহলে আপনার 60% নিতে পারবেন, সেটা এখন হচ্ছে তাদের নিয়তই খারাপ। তাদের নিয়ত হচ্ছে যে তারা আপনার ওই ক্যানাডাতে বাড়ি বাড়াবে, বিভিন্ন জায়গায় বাড়ি বাড়াবে, কিন্তু দুর্নীতি করবে। আর কি কি বলবেন বলেন? হ্যাঁ বলেন প্লিজ, আমার অসুবিধা নেই, আমি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, পুরো